Hello and welcome to our week 10 online class of the course of Government and Politics. Government and Politics কোর্সের দশম সপ্তাহের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তাহমিদুল ইসলাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ল, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন। দুঃখিত। তো আমাদের দশম সপ্তাহে আলোচ্য বিষয় হচ্ছে গভর্নমেন্ট এন্ড পলিটিক্স অফ বাংলাদেশ, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, পার্ট 1। তো এই অংশে আমরা আলোচনা করব বাংলাদেশের সরকার ব্যবস্থা এবং বাংলাদেশের সরকার ব্যবস্থার ঐতিহাসিক যে পটভূমি রয়েছে, ঐতিহাসিকভাবে প্রাচীন আমল থেকে কিরকম সরকার ব্যবস্থা বাংলাদেশে ছিল এবং এটা কিভাবে ডেভেলপ করেছে সিস্টেমটা। তো এই বিষয়ে আমরা আলোচনা করব। তো আশা করি আপনারা সবাই আমাদের যে লেকচার ভিডিওটি রয়েছে, হিস্টোরি অফ গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এনশিয়েন্ট, হিন্দু, বুদ্ধিস্ট অ্যান্ড মুসলিম পিরিয়ড, সো এই তিন ধর্মের যে পিরিয়ডটা রয়েছে এবং পাশাপাশি আমাদের এনশিয়েন্ট পিরিয়ড যেটা, তো এই পিরিয়ডের উপরে যে আমি আলোচনাটা করেছি ভিডিওর মাধ্যমে সেটা আপনারা দেখেছেন। অ্যান্ড দেন উই অলসো হ্যাভ এ ফিউ রিকোয়ার্ড রিডিংস। তো এখানে কিছু আমি লিঙ্ক আপনাদের জন্য দিয়েছি, যে লিঙ্কগুলোর মাধ্যমে আপনারা আমাদের এই সপ্তাহের আলোচ্য বিষয়ের উপর আরো বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারবেন। পাশাপাশি আমাদের একটি কুইজও রয়েছে এই সপ্তাহে। আশা করা যায় আপনারা সবাই সময় মতো এই কুইজটিতে অংশগ্রহণ করবেন এবং জেনারেল ডিসকাশন ফোরামে কমপক্ষে একবার পার্টিসিপেশনের মাধ্যমে আপনাদের অংশগ্রহণটা বজায় রাখবেন। ওকে, সো আমরা আমাদের লেকচারের যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টে চলে যাই। গভর্নমেন্ট অফ অ্যান্ড পলিটিক্স অফ বাংলাদেশ, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, পার্ট 1। সো আমরা আলোচনা করব মূলত তিনটি টপিক নিয়ে। নাম্বার 1 ইজ এনশিয়েন্ট গভর্নমেন্টস অফ বেঙ্গল রিজন, and number 2 is the Hindu and the Buddhist period, and lastly the Muslim period. So প্রথমে আলোচনা করি আমরা ancient governments of Bengal region নিয়ে। The ancient history of the Bengal region has mostly been lost and forgotten due to lack of written scriptures. তো ancient period সম্পর্কে আমাদের ধারণা কিন্তু যেগুলো রয়েছে সেগুলো খুবই সীমিত, কারণ হচ্ছে তখনকার দিনে কোনো লিখিত রেকর্ড ছিল না। মানে আমাদের এই বাংলা অঞ্চলে যে প্রাচীন বিভিন্ন জাতিগোষ্ঠী বাস করত, তাদের মধ্যে লেখার প্রচলন ছিল না এবং তারা খুব প্রিমিটিভ জীবনযাপন করত। আমি যে সময়টার কথা বলছি সেটা হচ্ছে যে প্রাচীন আর্য জাতিরা এই ভারত উপমহাদেশে প্রবেশ করার আগে। তো এটা হচ্ছে সমসাময়িক সময়টাকে বলতে গ্রিক এবং রোমানদেরও আরো আগের সময়ের কথা সেটা। So due to lack of written scripture, however, we can find a few information on the pre-Aryan Bengal from the Vedic and Purana texts and archaeological evidence. তো আমরা প্রাথমিকভাবে যেই তথ্যগুলো পেয়ে থাকি সেগুলো হচ্ছে যে পুরাকালের যেই তাদের ব্যবহৃত দ্রব্য সামগ্রী যেগুলো রয়েছে সেগুলোর কিছু ধ্বংসাবশেষ অনেক সময় মাটির নিচে পাওয়া যায় এবং তাদের বসতির কিছু চিহ্ন পাওয়া যায় মাটির অনেক গভীরে পাওয়া যায় বিভিন্ন জায়গায়, যেখানে নদী পথের কোনো পরিবর্তন হয়নি। কারণ প্রাচীন বাংলায় কিন্তু বিভিন্ন সময়ে নদী পথগুলোর পরিবর্তন হয়েছে এবং ব্যাপক পরিবর্তন হয়েছে। এক জায়গা থেকে অনেক জায়গা বহু দূরে নদী ভেঙে ভেঙে কিন্তু সরে যায়। তো সেক্ষেত্রে যেটা হয় যে সেখানকার বাড়ি ঘর, প্রাসাদ যাই থাকুক না কেন, এগুলো দুঃখিত, এগুলো ভেঙে নষ্ট হয়ে যায় এবং সেগুলো নদী গর্ভে বিলীন হয়ে যায়, মাটির অনেক গভীরে চলে যায়, সেগুলোকে পাওয়া খুব কঠিন হয়ে যায় পরবর্তীতে। তো এটার কারণেই আমরা সেই প্রাচীন আমলে তেমন কোনো নিদর্শন এই বাংলা অঞ্চলে দেখতে পাই না। তো প্রি আরিয়ান বেঙ্গল সম্পর্কে জানতে হলে আমাদেরকে এই এভিডেন্স গুলো বের করতে হয়। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা ভেদিক এবং পুরানা টেক্সট গুলো যেগুলো রয়েছে, মানে হিন্দু ধর্মের যেই প্রাচীন ঐতিহাসিক লেখনীগুলো রয়েছে, তাদের যে পুরাণাগুলো রয়েছে, তারপর তাদের রামায়ণ, মহাভারত, বেদ, গীতা, বেদ থেকে কিছু কিছু পাওয়া যায়। তো এই রিটেন টেক্সট গুলো থেকে কিছু কিছু তখনকার দিনের মানে আরিয়ানরা যখন এসেছিল এই বাংলা অঞ্চলে, তখন তারা কি দেখলো এই বিষয়গুলো সম্পর্কে সেখানে কিছু কিছু এভিডেন্স রয়েছে। তো সেগুলো থেকে আমরা জানতে পারি যে আরিয়ানদের আগেও, মানে আর্যদের আগেও
এখানে জনবসতি ছিল এবং এখানে মানুষজন বসবাস করত, যাদের সাথে আম, মিল ছিল হচ্ছে আমাদের দক্ষিণ ভারতে তামিলনাড়ু অঞ্চল, মানে সে অঞ্চলের মানুষদের সাথে তাদের মিলটা অনেক বেশি ছিল। এবং তাদের জাতিগোষ্ঠীটা হচ্ছে এটাকে বলা হয় অস্ট্রেলয়েড, মানে অস্ট্রেলিয়ান যে প্রাচীন জাতিগোষ্ঠী রয়েছে তাদের সাথেও কিন্তু আমাদের এখানকার প্রাচীন মানব গোষ্ঠীর মিল ছিল, মানে সেই বংশধারারই অন্তর্গত তারা ছিলেন। সো বিফোর দ্য অ্যারাইভাল অফ আরিয়ানস ফ্রম দ্য ককাসাস, মানে ইউরোপের ককাস অঞ্চল থেকে কিন্তু আর্যরা বিভিন্ন সময়, মানে এটা অনেক সময় হাজার হাজার বছর ব্যাপী সেখানে কিন্তু মাইগ্রেশন হয়েছে, এবং মাইগ্রেশনের মাধ্যমে তারা আস্তে আস্তে আপনার প্রথমে তারা ইউরোপের ককাস অঞ্চল থেকে তুরস্কতে যায়, তুরস্কর পরে সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে মিডল ইস্টে যায় একটা গ্রুপ, তারপর হচ্ছে আপনার আরেকটা গ্রুপ আসে হচ্ছে তুরস্ক থেকে দক্ষিণ ইউরোপ হয়ে তারা ইরান, তারপর হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান এই অঞ্চলগুলোতে বসতি স্থাপন করতে থাকে, এবং তাদের সেখান থেকেও মাইগ্রেশন হতে থাকে। মাইগ্রেশন করতে করতে তারা উত্তর ভারত অঞ্চলটাতে ছড়িয়ে পড়ে, এবং উত্তর ভারতের পরবর্তীতে এই বাংলা অঞ্চলে এই আর্যরা আসে। সো দ্য রিজিয়ন ওয়াজ নট নোন অ্যাজ বেঙ্গল। যখন তারা আসলো তখন কিন্তু এই রিজিয়নটা বেঙ্গল হিসেবে পরিচিত ছিল না, সেটাকে তারা বিভিন্ন নামে ডাকতো। এনশিয়েন্ট গ্রিকস এন্ড রোমান্স রেফার্ড টু দিস প্লেস অ্যাজ গাঙ্গারিডাই, a powerful kingdom whose war elephants fought off Alexander the Great's attack. So গ্রিক এবং রোমানরা এই অঞ্চলটাকে চিনত, এবং তারা সেটাকে বলতো গঙ্গারিডাই। এবং তারা এটা উল্লেখ করেছে যে আলেকজান্ডার দ্য গ্রেট, যিনি সমগ্র ইউরোপই তার শাসনের অধীনে আনতে পেরেছিলেন, গ্রিক যোদ্ধা, তিনি ভারত পর্যন্ত এসে কিন্তু থেমে গিয়েছিলেন। কেন থেমে গিয়েছিলেন? কারণ তার যে সেনাবাহিনীটা ছিল সেটা অন্যান্য অনেক দেশ জয় করতে পেরেছে, কিন্তু ইন্ডিয়া জয় করতে পারেনি। কারণ ইন্ডিয়ানদের ছিল ওয়ার এলিফ্যান্টস, মানে তারা হাতিটাকে ব্যবহার করতে পারত যুদ্ধের প্রয়োজনে, এবং এই হাতিগুলোকে দেখে আলেকজান্ডারের যে ঘোড়ার বাহিনীগুলো ছিল, অশ্বারোহী বাহিনী, সেই ঘোড়াগুলো ভয় পেয়ে যেত, এবং সে কারণে তারা যুদ্ধে জয়লাভ করতে পারেনি, ছত্রভঙ্গ হয়ে যায়। সো এই বিষয়গুলো সম্পর্কে গ্রিকরা কিন্তু তাদের সেই প্রাচীন যে নথিপত্রগুলো রয়েছে সেখানে তারা উল্লেখ করেছে। তো সেখান থেকেও আমরা জানতে পারি যে গঙ্গারিডাই অঞ্চল টা এই বাংলাদেশ কিংবা তার আশেপাশেই ছিল এই অঞ্চলটা, মানে এই সম্পূর্ণ অঞ্চলটাকে গঙ্গারিডাই হিসেবেই তারা উল্লেখ করেছে, এবং সেখানে ধীর গতিতে আর্যরা সেখানকার যেই আদিবাসীরা ছিলেন সেই আদিবাসীদের সাথে আস্তে আস্তে মিশে গিয়েছে, এবং তাদেরকে অনেক ক্ষেত্রে সাবজুগেট করেছে, মানে দাস হিসেবে ব্যবহার করেছে, এবং সমাজের নিম্ন স্তরে তাদেরকে রেখে দিয়েছে, মানে শূদ্র বলতে আর কি যা বোঝায়। কারণ আর্যরা নিজেদের মধ্যেও তাদের ক্লাস ডিস্টিংশন ছিল, তাদের মধ্যে শ্রেণী বিভাগ ছিল, এবং তারা যখন দেখেছে যে আমরা এখন এখানে দাস হিসেবে এখানকার আদিবাসীদের ব্যবহার করতে পারবো, তারা সেই আদিবাসীদেরকে জোরপূর্বক দাস হিসেবে ব্যবহার করেছে এবং সমাজের নিম্ন স্তরেই সাধারণত রেখেছে। The Bengal region was divided in many parts known as Vanga, Pundra, রাধা, গৌড়, সমতট। সো এগুলো হচ্ছে আপনার সংস্কৃত নাম। তো বাংলা ভাষায় আমরা এটাকে বলি, ভাঙ্গাটা আসলে অ্যাকচুয়ালি বঙ্গ, অ্যান্ড পুন্ড্র তো আমরা জানি পুন্ড্র অঞ্চল ছিল, তারপরে রাঢ় অঞ্চল, গৌড় অঞ্চল, সমতট অঞ্চল এবং হরিকেল অঞ্চল। তো এই বিভিন্ন নদীর অববাহিকা যে অঞ্চলগুলো ছিল সেগুলো বিভিন্ন নামে বিভক্ত ছিল, which were inhabited by local aboriginals, এবং এই অঞ্চলগুলো কিন্তু লোকাল পিপল যারা ছিল, মানে সেখানকার আদিম অধিবাসী যারা ছিল তারাই সেখানে বসবাস করত। It took the Aryans thousands of years to take over all of the Bengal region from the aboriginals and establish their culture and religion in the region. So এটা আর্যদের হাজার হাজার বছর লেগেছে, কয়েক হাজার বছর লেগেছে এই সমগ্র অঞ্চলে তাদের আধিপত্যটাকে বিস্তার করতে। সুতরাং এখানে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি, যদি কোনো একটা জাতিগোষ্ঠীর হাজার বছর লেগে যায় সেক্ষেত্রে অবশ্যই তারা সম্পূর্ণ অঞ্চলটা যুদ্ধের মাধ্যমে কিন্তু কনকার করেনি, কারণ যুদ্ধের মাধ্যমে যদি কনকার করত তাহলে সেটা খুব বেশি সময় লাগতো না। হাজার বছর লেগেছে মানেই হচ্ছে তারা আস্তে আস্তে, মানে বিভিন্ন সামাজিক এক্সপ্যানশনের মাধ্যমে,
তারপরে বৈবাহিক সূত্রে, এভাবে করে আস্তে আস্তে তারা কিন্তু এই সেখানকার যে জনগোষ্ঠীগুলো রয়েছে তাদের সাথে মিশে গিয়েছে। Aryan account of the lives of indigenous people are very few and mostly negative, as they saw the indigenous people as uncultured. তো আর্যরা নিজেদেরকে সবসময় মনে করতো যে তারা হচ্ছে উন্নত সংস্কৃতির অধিকারী এবং সনাতন ধর্মটা মূলত আর্যদেরই ধর্ম। তো সেই ক্ষেত্রে এই ধর্মটাকে তারা শ্রেষ্ঠ হিসেবে সবসময় মনে করে এসেছে এবং তারা এখানকার যে ইন্ডিজিনাস পিপল রয়েছে, বিশেষ করে এখন পর্যন্ত আছে, এখন পর্যন্ত অনেক জায়গায় আমরা দেখেছি গারোরা আছে, সাঁওতালরা আছেন। তো এরকম গারো, সাঁওতাল, তো এদেরই অনেক ভাগ ছিল, অনেক বিভাগ ছিল। তো তাদের জীবনযাত্রাকে সবসময় আর্যরা একটা খারাপ দৃষ্টিতে দেখতো এবং দেখতো যে না, তাদের জীবনটাকে আমরা কালচারাল, মানে কালচার বলবো না। এটা ছিল আর্যদের একটা ধারণা। So it is believed that the Aboriginals had tribal system of government similar to the ancient civilization. So ancient যে civilization গুলো রয়েছে, আমরা ল্যাটিন আমেরিকান সিভিলাইজেশন গুলোতে দেখেছি, তারপর নর্থ আমেরিকান যে রেড ইন্ডিয়ানরা আছে তাদের গভর্নমেন্টাল সিস্টেমে যেরকম দেখেছি যে ট্রাইবাল সিস্টেম, একটা গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি, সেই গোষ্ঠীতান্ত্রিক রাজনীতিটা এবং গোষ্ঠীতান্ত্রিক সরকার ব্যবস্থাই তাদের মধ্যে প্রচলিত ছিল, কিন্তু তাদের মাঝেও জমি জমা সংক্রান্ত কোন রকম ধারণা ছিল না এবং সেখানেও রাজতন্ত্র সেভাবে ডেভেলপ করতে পারেনি। So those governments were localized and decentralized and thus could not gather effective force to counter the Aryan invasion and were subjugated later by the invaders. তো যখন দেখা যাচ্ছে যে এই অ্যাবরিজিনাল পিপলরা নিজেরা সংগঠিত ছিল না, তাদের মধ্যে অনেক বিভাজন ছিল এবং সেখানে আর্যরা আসলো এবং আর্যরা কিন্তু সংগঠিত ছিল, তাদের মধ্যে রাজত্ব ছিল, রাজা ছিল এবং সেনাবাহিনী ছিল। তো সেক্ষেত্রে এরকম একটা উন্নত সংস্কৃতি যখন একটু অনুন্নত সংস্কৃতির সংস্পর্শে আসে, তখন সেই অনুন্নত সংস্কৃতি কিন্তু কোনোভাবেই টিকতে পারে না। তো হাজার বছরের ব্যবধানে আমরা দেখেছি যে অন্যান্য সংস্কৃতিগুলো কিন্তু আর্য সংস্কৃতির ভিতরে অন্তর্গত হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে আমাদের সেই এনশিয়েন্ট যে গভর্নমেন্টাল সিস্টেম, সেটার একটা অ্যাকাউন্ট। তো এখানে আমরা যে ছবিটা দেখছি, এখানেই দেখতে পাচ্ছি যে প্রাচীনকালে, মানে হিস্টোরি অফ বাংলাদেশ এনশিয়েন্ট এরা, এখানে যে নদীর অববাহিকায় যে অঞ্চলগুলো ছিল সেই সব জায়গার মধ্যেই কিন্তু এখানে যতগুলো নাম রয়েছে এগুলো হচ্ছে প্রাচীন নাম, এবং এই প্রাচীন নামগুলো যে যে অঞ্চলগুলোতে আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা গোষ্ঠীরা বসবাস করত। সো এই এখানে বঙ্গ নামও উচ্চারণ করা আছে, অল্প ছোট একটা জায়গাকে কিন্তু বঙ্গ বলা হতো, বা এরকম অন্য একটা নাম, মানে কাছাকাছি এরকম একটা নাম ছিল। তো এই ধরনের অনেকগুলো নাম ছিল এবং সময়ের প্রভাবে এই নামগুলো কিন্তু পরিবর্তিত হয়েছে, বিভিন্ন সময় এটাকে বিভিন্ন নামে ডাকা হয়েছে। সো তারপরে আর্যরা এখানে এসে বসতি স্থাপন করার পরে শুরু হলো হিন্দু এবং বুদ্ধিস্ট পিরিয়ড। সো হিন্দু কিংস অফ বেঙ্গল উইথ দ্য কন্টিনিউয়েশন অফ দ্য আরিয়ান রুল ওভার বেঙ্গল, মানে আর্যরা তো তাদের ধর্মটাকে এই অঞ্চলে নিয়ে এসেছে, বাংলা অঞ্চলে তাদের সনাতন ধর্ম বা হিন্দু ধর্মটাকে নিয়ে এসেছে এবং সেটা তাদের যে সেই প্রাচীন ককাস থেকে যে মূল ধারাটা উৎসরিত, সেখান থেকে কিন্তু আস্তে 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 লোকাল যেই কালচার, এই কালচারের সাথে মিক্স হয়ে এটা কিন্তু ভিন্ন রকম হয়ে গেছে। আমরা জানি যে বাংলাদেশ অঞ্চলে হিন্দু আইন যেরকম, উত্তর ভারত অঞ্চলের হিন্দু আইন কিন্তু একই রকম নয়, এদের মধ্যে পার্থক্য আছে। তেমনি সাংস্কৃতিকও পার্থক্য আছে, আচার, ধর্ম পালন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সমূহ, এই সমস্ত কিছুতেই এই অঞ্চল ভিত্তিক পার্থক্য কিন্তু আছে। ধর্ম এক, কিন্তু তাদের আচার অনুষ্ঠানগুলো, এগুলোর মধ্যে পার্থক্য থাকে। তো সেভাবেই হিন্দু যে রাজারা ছিলেন বঙ্গ অঞ্চলে, এই বাংলা অঞ্চলে, সমগ্র বাংলার যে অঞ্চলটা রয়েছে সেখানে, তো তারাও কিন্তু কি করেছেন, এই আর্যদের যেই প্রাচীন ধর্মের যে ধারাটা, সেই ধারাটা তারা বজায় রেখেছেন। তবে সেখানে লোকাল যে কালচার ছিল সেই কালচার কিন্তু ইনক্লুডেড হয়েছে। So there were many powerful Hindu kings who ruled over different regions of Bengal before the Turkic and Mongol invasion. So হিন্দু রাজারা টার্কিশ এবং মঙ্গল ইনভেশনের আগ পর্যন্ত কিন্তু কি করেছে, মানে এই সমগ্র অঞ্চলে তাদের রাজত্বটাকে বজায় রেখেছে এবং তারা শাসন করেছে। সুতরাং টার্কিশ এবং মঙ্গলরা
আসার আগ পর্যন্ত আমরা হিন্দুদেরকে দেখেছি, তবে মাঝখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে বৌদ্ধ রাজারাও কিন্তু ক্ষমতা গ্রহণ করতে পেরেছিল। দ্য মৌর্য ডাইনেস্টি, মানে এটাকে বলা হয় মৌর্য ডাইনেস্টি বা মৌর্য যুগ বলা হয় এটাকে, was one of the earliest Hindu rulers of Bengal, 2nd century BC, which was replaced by the Guptas, 4th century AD. So, যীশুখ্রিস্ট জন্মের 200 বছর, সেঞ্চুরি তো শতবর্ষ, হ্যাঁ 200 বছর আগে মৌর্য রাজত্বের গোড়াপত্তন হয় এবং তারা হিন্দু ছিলেন। তবে পরবর্তীতে গুপ্তরা, যারা কিনা যীশুখ্রিস্ট জন্মের 400 বছর পরে এই মৌর্যদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেয়। And later, Gauda Empire, which means Gaura Empire, emerged as a powerful political entity under the rule of Shashanko. পরবর্তীতে আবার এই গুপ্তদের হাত থেকে ক্ষমতা নিয়ে নেয় গৌড়, যার কিনা মানে যার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল লিডারই ছিল শশাঙ্ক, মানে শশাঙ্কের হাত ধরেই এই গৌড় রাজত্বটা শুরু হয়। Hindu kings derived their power from religious scriptures and did not have the power to alter the religious rules. It was a pure theocracy. So, হিন্দু রাজারা তারা একজনের হাত থেকে অপরজন বিভিন্নভাবে ক্ষমতা গ্রহণ করতে পারতেন, বিশেষ করে যুদ্ধের মাধ্যমে এবং রাজাকে হত্যা করার মাধ্যমে। কিন্তু হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান তাদেরকে পালন করতেই হতো। মানে হিন্দু ধর্মের নিয়ম যদি কোনো রাজা ভঙ্গ করতেন, সেখানে দেখা যেত যে ব্রাহ্মণরা অবশ্যই তার প্রতি ক্ষিপ্ত, এবং ব্রাহ্মণরা যদি কোনো রাজার প্রতি ক্ষিপ্ত থাকে, সেক্ষেত্রে সেই রাজার পক্ষে সেই রাজত্বটা সঠিকভাবে চালানো সম্ভব হয় না। আর যদি সে রাজত্বটা মেনটেন না করতে পারে, তাহলে যেটা হতো যে তার যে ভান্ডারটা আছে আর কি, মানে যেটা হচ্ছে জনগণের কাছ থেকে কর হিসেবে আদায় করা অর্থ, এই অর্থটা তো সে মেনটেন করতে পারতো না, কারণ জনগণ তাকে কর দিবে না এবং ব্রাহ্মণরা সেই করগুলো সংগ্রহ করবে না। তো এইভাবে করে দেখা যেত যে রাজাকে অবশ্যই হিন্দু ধর্মের যে আচার অনুষ্ঠান নিয়ম কানুনগুলো রয়েছে তাদেরকে সেগুলো অবশ্যই মানতে হতো এবং ব্রাহ্মণদের তোষামত করে চলতে হতো, কারণ রাজারা কিন্তু ছিল ক্ষত্রিয়, যে গোত্র রয়েছে সেই ক্ষত্রিয় গোত্রের, এবং ক্ষত্রিয়রা কিন্তু ব্রাহ্মণদের নিচেই অবস্থান করে। Buddhism also gained popularity among the Bengalis, and Buddhist kings came into power in the later period of post-ancient history of Bengal. তো বুদ্ধিজমও কিন্তু দেখা গেল যে গৌতম বুদ্ধের তার যে বৌদ্ধ ধর্ম, এই বৌদ্ধ ধর্ম প্রচারের পর সমগ্র ভারত অঞ্চলেই একটা রেভলিউশনের মতো কিন্তু হলো, কারণ তখনকার দিনে বিষয়টা এরকম হয়েছিল যে হিন্দু ধর্ম একমাত্র ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত ছিল, বৌদ্ধ ধর্ম আসলো সেই নিষ্পেষিত জনগণ যারা আছে, মানে যারা শূদ্র কায়স্থ যারা ছিল, বিশেষ করে যারা শূদ্র হিসেবে ছিল। তো আমরা জানি যে শূদ্র হিসেবে যদি কেউ জন্ম লাভ করে, তাহলে সে কোনোদিনও কিন্তু অন্য কোনো জাত, মানে অন্য কোনো জাতে উন্নীত হতে পারে না, এবং তাদেরকে দিনহীন অবস্থাতেই থাকতে হয় এবং সমাজে নানা বঞ্চনা সহ্য করতে হয়। তখনকার দিনে এই বঞ্চনাগুলোর অবস্থা আরো খারাপ ছিল, তাদের অবস্থানটা অনেকটা দাসের মতোই ছিল। দুঃখিত। তো এই ক্ষেত্রে বুদ্ধের যে মতাদর্শ, এই মতাদর্শ বা বৌদ্ধ ধর্ম বলছে যে মানুষ সবাই সমান। তো এই যে মানুষ সবাই সমান, যে প্রত্যেকেই সমানভাবেই জন্ম লাভ করবে এবং প্রত্যেকেই সমানভাবে মৃত্যুর স্বাদ ভোগ করবে। তো এই যে কনসেপ্টটা কিন্তু তখন একেবারে নতুন একটা যুগান্তকারী কনসেপ্ট ছিল। তো এই কনসেপ্টটা যারা নিম্ন বর্ণের হিন্দু যারা ছিল তাদের কাছে খুবই আকর্ষণীয় ছিল, এবং তারা গণহারে সেই ধর্মটাকে গ্রহণ করেছিল, এবং এতটাই সেই ধর্মটা প্রচার লাভ করেছিল যে আমরা দেখেছি যে বৌদ্ধদের সেখানে সমগ্র বাংলা অঞ্চলে এখন পর্যন্ত আমরা দেখি যে বিভিন্ন জায়গায় কিন্তু মঠ রয়েছে, মঠের ধ্বংসাবশেষ রয়েছে, বৌদ্ধ মঠগুলো, এবং সেখানকার শিক্ষার স্থান, সেখানে তারা বুদ্ধের যেই দর্শন রয়েছে এবং তার যে শিক্ষাগুলো রয়েছে সেগুলো শিক্ষা লাভ করতে পারতো। তো সেগুলো সেভাবে আস্তে আস্তে সেটা জনপ্রিয়তা পেল, এবং জনপ্রিয়তা পাওয়ার পর বৌদ্ধ রাজারাও
সেটাকে আরো সাপোর্ট করলো এবং সেখানে তারাও তাদের অর্থের মাধ্যমে বিভিন্ন জায়গায় মঠ তৈরি করে দিল যেন এই ধর্মটা আরো প্রচার পায়। কিন্তু পরবর্তীতে আবার দেখেছি যে এই বৌদ্ধদেরকে হটিয়ে হিন্দুরা আবার ক্ষমতা দখল করে ফেললো এই অঞ্চলে। সো হিন্দু সেনা ডাইনেস্টি, যেটাকে আমরা বলছি সেন ডাইনেস্টি বা সেন বংশ, তো সেন বংশ কিন্তু বৌদ্ধদেরকে হটিয়ে তারপরে তারা এই বাংলা অঞ্চলে ক্ষমতায় এসেছিল ইন দ্য আর্লি মিডিয়েভাল পিরিয়ড আফটার ডিফিটিং দ্য পালাস অ্যান্ড দে ওয়ার দ্য লাস্ট হিন্দু কিংস ইন দ্য রিজন। মানে পাল যারা ছিল, রামপাল গোপাল যারা ছিল, তারা কিন্তু বৌদ্ধ ছিল। সো বৌদ্ধ পালদেরকে হটিয়ে সেনরা ক্ষমতায় আসলো, কিন্তু সেনরাই ছিল সর্বশেষ হিন্দু রাজা। তারপরে আর কোনো হিন্দু রাজা, আর কোনো বৌদ্ধ রাজা আসেনি, কারণ সেনদেরকে হটিয়ে এই বাংলায় রাজত্ব স্থাপন করলো বা সুলতানি যে রাজত্ব সেটা স্থাপন করলো হচ্ছে টার্কিশ invaders-রা. So the Hindu and Buddhist kings of Bengal were monarchs who ruled as per religious scripture and cultural norms. তো ধর্ম এবং কালচার এই দুটোকে তাদেরকে অবশ্যই ফলো করতে হবে। একটা দেশের কালচার কি এবং সেই দেশের রিলিজিয়াস রুলস গুলো কি বলছে। সুতরাং রাজারা যেমন ইচ্ছা তেমন আইন কিন্তু তারা চাইলেই প্রণয়ন করতে পারতো না। They patronized arts and culture and religious endeavors to keep the Brahmins satisfied and the people docile. So জনগণ যেহেতু ধার্মিক, সেই ধর্মটাকে ব্যবহার করেই তারা ক্ষমতায় টিকে থাকতো এবং তারা জানতো যে আমরা যদি ধর্মজীবী যারা রয়েছে, মানে যারা ধর্মটাকে ব্যবহার করে জীবিকা নির্বাহ করে, তো ধর্মজীবীদেরকে যদি আমরা সন্তুষ্ট রাখতে পারি তাহলে আমাদের ক্ষমতাটা টিকে থাকবে। না হলে জনগণ আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে, কিংবা এমন কোনো ব্যক্তি যদি আমাকে হত্যাও করে তাহলে তাকে সমর্থন করবে যে না, এই রাজা খারাপ ছিল, এই রাজা ধর্মটাকে প্রশ্রয় দেয়নি, সেক্ষেত্রে যে ব্যক্তি তাকে হত্যা করেছে সেই সঠিক কাজ করেছে এবং তাকে আমরা রাজা হিসেবে মানব। তো এজন্যই দেখা যেত যে হিন্দু রাজারা এবং বুদ্ধিস্ট রাজারা যার যার মানে স্ব ধর্মের যেই ধর্মজীবীরা ছিল তাদেরকে তোষামত করে চলতো এবং তাদেরকে পেট্রোনাইজ করতো। হিন্দু রাজাদের আমলে বিভিন্ন জায়গায় মন্দির স্থাপিত হয়েছে, আর বুদ্ধিস্ট রাজাদের আমলে বিভিন্ন জায়গায় মঠ স্থাপিত হয়েছে। আচ্ছা, তো এটা গেল আমাদের হিন্দু এবং বুদ্ধিস্ট পিরিয়ড। তো আমরা এখানে দেখছি যে পাহাড়পুরের বুদ্ধিস্ট টেম্পল যেটা, তো এরকম বাংলা অঞ্চলে কিন্তু বিভিন্ন জায়গায়, কুমিল্লাতে ময়নামতিতে আছে, তারপর এরকম পাহাড়পুরে আমাদের রয়েছে। তো এইভাবে বিভিন্ন জায়গায়, এমনকি পশ্চিম বাংলারও অনেক জায়গাগুলোতে এরকম বিভিন্ন বৌদ্ধ মঠ এবং পুরাতন বড় বড় মন্দির এর ধ্বংসাবশেষ কিন্তু পাওয়া যায়, যা বিভিন্ন সময় ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং যেগুলো মাটির নিচে কিন্তু বহু বছর ছিল এবং বিভিন্ন আর্কিওলজিক্যাল এক্সপেডিশনের পরবর্তীতেই তাদেরকে আবিষ্কার করা হয়েছে এবং এখন বর্তমানে ইউনেস্কোর হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিভিন্ন জায়গাগুলো এগুলো সংরক্ষিত অবস্থায় আছে। তো এটা হচ্ছে আমাদের হিন্দু এবং বুদ্ধিস্ট পিরিয়ডের আলোচনা। সো দেন the last topic of today's discussion, the Muslim period. So Muslim period নিয়ে আমরা এখন আলোচনা করব। So Muslim rule of Bengal started with the Turkic invasion in the beginning of the 13th century and the deposition of the Sena dynasty's last king Laxmana Sena or Lokhon Sen in Nabadip by Turkic Afghan general Ikhtiar-ud-Din Muhammad bin Bakhtiar Khalji in 1203. So 1203 সালে ইখতিয়ার-উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি ছিলেন টার্কিক আফগান জেনারেল, মানে টার্কিশ, এবং তার তার বংশধারাটা আফগানও ছিল, মানে টার্কিশ এবং আফগান দুই দেশেরই তার বংশধারা ছিল। তো এই জেনারেল কিন্তু কি করেছিলেন, লক্ষণ সেনকে নবদ্বীপে পরাজিত করেছিলেন এবং ইতিহাস বলে যে তিনি তার সৈন্যদল নিয়ে এতটাই দ্রুত অগ্রসর হচ্ছিলেন যে মাত্র 18 জন অশ্বারোহী বাহিনী নিয়ে তিনি নবদ্বীপের প্রাসাদ কে দখল করে ফেলেন আর কি। তো এরকমই সিচুয়েশন যে তখনকার হিন্দু রাজারা এতটাই বিলাস ব্যসনে ব্যস্ত ছিল যে তারা তাদের দেশ রক্ষার ব্যাপারে কিন্তু কোন রকম মনোযোগ দিত না। তো সেক্ষেত্রে তারা অতর্কিত আক্রমণের ফলে টার্কিশদের কাছে পরাজিত হয় এবং তাদের রাজ্য হারায়। Subsequent sultans gradually grew the Muslim sultanate in a span of 200 years.
in Bengal until the Mughals took over and annexed the region into the Mughal Empire. So আমরা কিন্তু মুসলিম রাজত্ব বলতে মুঘল রাজত্বটাকেই বুঝে থাকি, কিন্তু মুঘলরা কিন্তু পরবর্তীতে এসেছে। প্রথমে এসেছে হচ্ছে টার্কিশ এবং আফগানরা, এবং তারা কিন্তু কোনো বিশাল মানে সাম্রাজ্যের অন্তর্গত ছিল না। তারা সেনাবাহিনীর মানে প্রত্যেক ওয়ারলর্ডের আন্ডারে সেনাবাহিনী থাকতো, এবং সেই ওয়ারলর্ড কি করতো, তারা তাদের নিজস্ব সেনাবাহিনী নিয়ে বিভিন্ন জায়গায় এক্সপেডিশন করতো, মানে বিভিন্ন জায়গায় আক্রমণ চালাতো, বিভিন্ন দেশে আক্রমণ চালাতো, এবং আক্রমণ করে তারা সেখানকার সম্পদ লুট করে ব্যবহার করতো, এবং সেখানে তাদের রাজত্ব স্থাপন করা অনেকে স্থিত হতো কিংবা অনেকে কিন্তু হতো না। যেমন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদও কিন্তু কি করেছিলেন, তিনি কিন্তু বাংলা শাসনটা মানে বাংলা অঞ্চলটা দখল করেই ক্ষান্ত ছিলেন না, তিনি অন্যান্য অঞ্চলেও আক্রমণ করেছিলেন। যেমন তিনি মারাই গিয়েছেন হচ্ছেন তিব্বতে, মানে হিমালয়ের সেই সুদূর তিব্বত অঞ্চলেও কিন্তু তিনি আক্রমণ করেছেন, এবং সেখানেই তার মৃত্যু হয়। তো তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, এবং তারা এভাবে করে করে আস্তে আস্তে 200 বছরের মধ্যে বাংলা অঞ্চলে মুসলিমরা শাসন বিস্তার করেছে। The sultans were theocratic monarchs who ruled their subjects as per Islamic religious laws. They funded numerous mosques and patronized Islamic preachers all over the region during their rule. So সুলতানসরা হিন্দু রাজাদের মতো এবং বুদ্ধিস্ট রাজাদের মতোই রিলিজিয়াস রুলার্স ছিল, এবং তারা তাদের নিজস্ব যে ইসলামিক রিলিজিয়াস লজ, রুলস, রেগুলেশনস আছে সেগুলো দ্বারাই কিন্তু তারা রাজ্য শাসন করতেন, এবং তারা এই বাংলা অঞ্চলে তাদের রাজত্বটাকে বিস্তার করার সাথে সাথে এখানে ধর্মটাকেও বিস্তার করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছেন। এবং ধার্মিক যে ধর্ম প্রচারক যারা আছে, মানে পীর হিসেবে যারা বর্তমানে পরিচিত, তো এই ধর্ম প্রচারকদেরও তারা সাপোর্ট করতেন, তাদের সেনাবাহিনী দিয়ে সাপোর্ট করতেন, এবং তাদেরকে অর্থ, খাদ্য এগুলো দিয়েও সাহায্য করে মানে তারা যেন সমগ্র বাংলা অঞ্চলে ইসলাম ধর্মটাকে প্রচার করতে পারেন, এটা ফ্যাসিলিটেট কিন্তু তারা করেছেন। পরবর্তীতে মুঘলরা যখন ক্ষমতায় আসে ততদিনে কিন্তু বাংলার একটা মানে সম্পূর্ণ অঞ্চলটাই মুসলিমদের শাসনের অধীনে চলে আসে, এবং সেক্ষেত্রে আর আলাদাভাবে কোনো সাপোর্ট দেওয়ার প্রয়োজন পড়ে না। এবং মুঘলরাও ক্ষেত্র বিশেষে সাপোর্ট করেছে, কিন্তু সেটা সুলতানদের তুলনায় কম, কারণ সুলতানরা যেহেতু এই অঞ্চল ভিত্তিক ছিলেন, সেই অঞ্চলে সরাসরি কিন্তু তারা এই বিষয়গুলো দেখভাল করতে পারতেন। সো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ইট ইজ পেইন্টিং অফ ইখতিয়ার উদ্দিন খিলজি আফটার দ্য ডিস্ট্রাকশন অফ আ বুদ্ধিস্ট মনেস্ট্রি। তো একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি ডিস্ট্রাকশনের পর, বিকজ তখনকার দিনে কিন্তু প্রচুর এরকম বুদ্ধিস্ট মনেস্ট্রি ছিল এবং হিন্দু টেম্পলস ছিল, যেগুলো রাজনৈতিক ভাবেও অনেক ক্ষেত্রে ব্যবহৃত হতো। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে একটা টেম্পলের ধ্বংসাবশেষ রয়েছে, এবং সেটা রাজনৈতিক ভাবে ব্যবহৃত হয়েছে এবং সেটাকে ধ্বংস করা হয়েছে। তো এগুলো হচ্ছে ইতিহাসের বিষয়, যে একদল যখন ক্ষমতা অর্জন করবে তখন তারা অবশ্যই তাদের নিজস্ব আইন কানুন, নিজস্ব রুলস রেগুলেশনস সেখানে ইমপ্লাই করবে বা সেটাকে ইম্পোজ করবে বেসিক্যালি। So the political control of Bengal region changed hands from the sultans to the Mughals, and back and forth for centuries till the British East India Company took control of Bengal in 1757 in the Battle of Plassey against Nawab Siraj-ud-Dowla. মানে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা হেরে যাওয়ার আগ পর্যন্ত সুলতানরা এবং মুঘলরাই কিন্তু এই সমগ্র বাংলা অঞ্চল শাসন করেছে 1757 সালের আগ পর্যন্ত। এবং এটাও আমরা দেখেছি যে মুঘলদের যেহেতু কেন্দ্রটা ছিল দিল্লিতে, দিল্লি থেকে বাংলা অঞ্চল কিন্তু অনেক দূর, মানে এখন তো আমরা খুব সহজেই যাতায়াত করতে পারি, কিন্তু আমরা যদি সেই মানে কয়েকশো বছর পিছনে যাই, তখন এখানে রেল লাইনের ব্যবস্থা ছিল না, রাস্তাঘাট ছিল না, গাড়ি ছিল না, বিমানের কথা তো মানে একেবারে নাই, মানে সেটাই ছিল না, তো কোনো কিছুই ছিল না। সেক্ষেত্রে শুধু ঘোড়া দিয়ে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যেত, এমনকি রাস্তার অবস্থাও খুব খারাপ ছিল, দুর্গম ছিল। তো এই দুর্গম অঞ্চলটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় এতদিন লাগে যেতে, সেখানে শাসন করাটা কিন্তু খুব কঠিন। সুতরাং মুঘলরা যাদেরকেই পাঠাতেন, যেই সেনাপ্রধানকেই পাঠাতেন এই বাংলা অঞ্চলে, সেই সেনাপ্রধান এখানে আসতো, এসে পরবর্তীতে তারা স্বাধীনতা ঘোষণা করতো, বলতো যে আমরা মুঘলদেরকে কর দিব না, আমি এখানে স্বাধীন সুলতান হিসেবে শাসন করব। আবার দেখা যেত যে হ্যাঁ, সেই ব্যক্তি যখন শাসন করছে, আরেকজন সেনাপ্রধানকে মুঘলরা আবার পাঠানোর পর সে পুরাতন যেই সুলতান ছিল তাকে
হত্যা করলো, হত্যা করে নিজে আবার পরবর্তীতে স্বাধীনতা ঘোষণা করলো। এভাবে করে করে এক একজন সেনাপ্রধান আসে, স্বাধীনতা ঘোষণা করে, আবার আবার মুঘলরা আরেকজনকে পাঠায়। এভাবে করে করে কিন্তু মুঘলদের হাতে কিছুদিন ক্ষমতা থাকে, মানে কিছু বছর ক্ষমতা থাকে, তারপরে আবার ক্ষমতাটা চলে যায় সুলতানদের হাতে, মানে স্বাধীন সুলতানদের হাতে। এভাবে করে ক্ষমতার পালাবদলটা ছিল কিন্তু তখনকার দিনে খুবই স্বাভাবিক একটা বিষয়। এবং সুলতানরা কিন্তু মানে তাদের জীবনী যদি আমরা দেখি, মুঘল আমলের যে সুলতানরা ছিলেন এই বাংলা অঞ্চলে, এমনকি সমগ্র ভারত উপমহাদেশেই, তাদের কেউই কিন্তু মানে খুব অল্প অল্প সংখ্যক ব্যক্তিরাই কিন্তু স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। তাদের বেশিরভাগই মৃত্যু হয়েছে তাদের পরবর্তী রাজার হাতে। সেটা পারিবারিক কলহের জেরে হোক, কিংবা অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো মানে রাজ্য গ্রহণে ইচ্ছুক ব্যক্তি তাদেরকে হত্যা করার মাধ্যমেই হোক। So the dethroning of Nawab Siraj marked the end of the Muslim period in Bengal. So নবাব সিরাজ যখন ক্ষমতাচ্যুত হলেন, তারপরেই মানে সেটাকেই আমরা ধরে নিচ্ছি যে মুসলিম শাসনামলের শেষ। The Muslim rulers of Bengal took a balanced approach in governing the people of Bengal, who were mostly Hindu and Buddhist. তো এই জিনিসটা কিন্তু উল্লেখ্য একটা বিষয় যে এখন আমরা দেখি যে বর্তমানে বাংলা অঞ্চলটা তো আসলে পশ্চিম বাংলা এবং বাংলাদেশ দুটো মিলেই। তো সেক্ষেত্রে আমরা যদি বাংলাদেশ আলাদাভাবে আমরা এখানে বিবেচনা করি, সেক্ষেত্রে দেখতে পারি যে বাংলাদেশ অঞ্চলটা বর্তমানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এটা কিন্তু ছিল না, মানে এটা সবসময় এরকম ছিল না। এই বাংলাদেশ অঞ্চলটা কিন্তু হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছিল, মুসলিমরা ছিল সংখ্যালঘিষ্ঠ। এখন সংখ্যালঘিষ্ঠ হওয়া সত্ত্বেও, মানে সংখ্যালঘু হওয়া সত্ত্বেও তারা বহু বছর, প্রায় 500 বছরের মতো কিন্তু শাসন করেছে এই অঞ্চল। তো কিভাবে শাসন করতে পারলো? তারা যদি সংখ্যালঘিষ্ঠই হয়, তারা যদি সংখ্যায় কমও হয়, তাহলে কিভাবে শাসন করতে পারলো? কেন পারলো? কারণ হচ্ছে তারা শাসন ক্ষেত্রে ধর্মটাকে ওভারটলি ব্যবহার করতো না, মানে ধর্মটাকে জোরপূর্বক কারো উপর চাপিয়ে দেওয়ার পলিসি তারা গ্রহণ করেনি। তাদের পলিসিটা ছিল আমরা দেশ শাসন করব আমাদের মতো, এবং তুমি যদি মুসলিম হতে চাও তাহলে হও, আর যদি না হতে চাও তাহলে তুমি তোমার ধর্মটা পালন করো। মানে একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ ছিল তাদের মধ্যে। অন্যান্য অনেক রাজারাই কিন্তু আমরা প্রাচীন আমলে দেখেছি যে হিন্দু রাজারাও কিন্তু অনেক ক্ষেত্রে বৌদ্ধদেরকে জোরপূর্বক ধর্মান্তরিত করিয়েছে, এগুলো ইতিহাসের অংশ। তো মুসলিমদের ক্ষেত্রে এটার ইনস্ট্যান্সটা একেবারেই পাওয়া যায় না বলতে গেলে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় হয়েছে, কিন্তু সেটা মুসলিম রুলারদের অফিসিয়াল পলিসি ছিল না, কখনোই ছিল না। সো এই কারণেই হিন্দুরা এবং বুদ্ধিস্টরা মুসলিম সুলতানদের শাসনটাকে মেনে নিয়েছে, এবং গণবিদ্রোহ বলতে যা বোঝায় এরকম কোনো গণবিদ্রোহ সেক্ষেত্রে হয়নি। That is why, despite being a minority religious group, they managed to reign for such a long period of time. 1203 to 1757, মানে 1203 থেকে 1757 পর্যন্ত কিন্তু মুসলিমরা এই বাংলা অঞ্চল শাসন করেছে। তো এটা হচ্ছে আমাদের আজকের আলোচনা, যে প্রথমে আমরা আলোচনা করলাম যে এনশিয়েন্ট গভর্নমেন্ট সিস্টেম, এবং পরবর্তীতে দ্য হিন্দু এন্ড দ্য বুদ্ধিস্ট পিরিয়ড, এবং সর্বশেষে আলোচনা করলাম মুসলিম পিরিয়ড।